মাত্র গতকালকেই আমি একটা কন্টেন্টে প্রশংসা করছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসা করছিলাম যে নাহিদ রানার যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ইনজুরি ম্যানেজমেন্ট এটা ভালোই হচ্ছে। কিন্তু 24 ঘন্টা পার হতে না হতে নিজের কথা গিলে ফেলতে হলো এবং সন্দেহ প্রকাশ করতে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আদৌ নাহিদ রানার ম্যানেজমেন্টটা করতে পারতেছে কিনা। এবং এখানে খুব রহস্যময় ব্যাপার, একে অন্যের কোর্টে বল দেওয়ার চেষ্টা করতেছেন। তবে মোদ্দা কথা হচ্ছে পিএসএল থেকে ফেরার পরে আমরা জানতে পারলাম যে নাহিদ রানার দু ধরনের ইনজুরি এই মুহূর্তে তার শরীরে। একটা হচ্ছে অ্যাঙ্কেল ইনজুরি, যেটা নাকি সে বেশ কিছুদিন ধরে নিয়ে ঘুরতেছে, আর একটা হচ্ছে নতুন করে হাতে একটা ডিসকমফোর্ট। এই দুইটা মিলায় তার প্রথম টেস্টটা, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলাটা অনেকটাই অনিশ্চিত। এখন রানা নিজেই যেটা বলে যে যুদ্ধ করতে গেলে গুলি লাগবেই, ক্রিকেট খেলাটাও সেরকম, বা যে কোনো খেলা সেরকম, আপনার সব ধরনের প্রস্তুতি থাকার পরেও আপনি ইনজুরিতে পড়তে পারেন, হঠাৎ করে কোনো একটা খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু সেটা একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি ওই যুদ্ধ করার সময় ভেস্ট পরে, বুলেট প্রুফ ভেস্ট পরে নামছিলেন কিনা, বুলেট প্রুফ ভেস্টটা ঠিকমতো পরানো হয়েছিল কিনা, বা আপনি যুদ্ধের জন্য প্রস্তুত এটা নিশ্চিত হয়ে আপনাকে যুদ্ধে পাঠানো হয়েছে কিনা, এই ব্যাপারটা আগে নিশ্চিত করতে হয়। তারপরে হচ্ছে যুদ্ধে গিয়ে গুলি খাওয়া বা না খাওয়ার প্রসঙ্গ আসে। এখন আমরা আজকে ডেইলি সানের রিপোর্টে যেটা দেখতেছি, সেই রিপোর্টের ইঙ্গিত বলে যে আমরা আসলে নাহিদ রানা এই পিএসএল ফাইনাল যুদ্ধের জন্য প্রস্তুত ছিল কিনা এটা আসলে ঠিকমতো চেক করাই হয় নাই। এটা ক্লিয়ারেন্সের জন্য যে চেকিং পদ্ধতি ছিল, এই পদ্ধতি ঠিকঠাক মতো অনুসরণ করা হয় নাই। এইটা নিয়ে আমি কয়েকজনের সঙ্গে সকাল থেকে আলাপ করলাম, প্রত্যেকে অন্যের কোর্টে বল দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে রান্নার একটা ইনজুরি কনসার্ন তৈরি হয়ে গেল। মানে যে জিনিসটা নিয়ে আমরা বারবার বলতেছি, ওই যে ডমিনিক কর হাত জোড় করে বলছিল যে প্লিজ বাংলাদেশ প্লিজ এই ছেলেটার দিকে লক্ষ্য রাখো, সেই লক্ষ্য রাখাটা হলো না। আমি একটু বিস্তারিত বলি যে প্রবলেমটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং কেন একটা রহস্যময় পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনিতে প্রতিটা খেলোয়াড়ের ইনজুরি কনসার্ন, ইনজুরি প্রিভেনশন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এগুলা আজকের দিনে খুব সিরিয়াস হতে হয়। প্রত্যেকটা ক্রিকেট বোর্ড, প্রত্যেকটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস থাকে। সিরিয়াস থাকে বলে আপনি দেখবেন বড় দলগুলো, ছোট দলগুলো সবাই বাই রোটেশন খেলোয়াড়দেরকে খেলাতে থাকে। বিশেষত যারা 3 ফরম্যাটে খেলেন তাদের ব্যাপারে এটা খুব বেশি সিরিয়াস। তার উপরে সে যদি হয় পেস বোলার, তার ব্যাপারে আরও সিরিয়াস থাকতে হয়। তার উপরে সে যদি হয় এক্সপ্রেস বোলার, তাহলে আরও বেশি সিরিয়াস থাকতে হয়। তার উপরে যে সে যদি হয় আপনার দেশের একমাত্র এক্সপ্রেস বোলার, যেরকম এক্সপ্রেস বোলার আপনি এর আগে কখনো পানই নাই, তাহলে তো সর্বোচ্চ সিরিয়াস থাকতে হবে। আমরা এই যে 4-5 মাত্রার সিরিয়াসনেস, এটা সম্ভবত যেটা সারা পৃথিবী বুঝতেছিল, এটা আমরা বুঝতে পারলাম না আসলে। ওই যে বললাম যে গতকালকেই আমি বলছি যে না, মনে হচ্ছে নাহিদ রানাকে ঠিকঠাক মতো ম্যানেজ করা হচ্ছে। এটা তো বাইরে থেকে মনে হওয়া, আমরা তো ভেতরের স্ক্যান রিপোর্ট, ভেতরে ওর ফিজিক্যাল ফিটনেসের কী অবস্থা, ফিজিও কি দেখতে পাচ্ছেন, ও কি কমপ্লেন করতেছে, এগুলো তো আমরা জানবো না। ফলে আমাদের বাইরে থেকে মনে হবে যে না, ওকে ঠিক আছে, টি-20 সিরিজে ড্রপ করা হয়েছে, আবার এইটাতে খেলা হচ্ছে, এখানে রেস্ট, ওখানে খেলানো, ওকে ঠিক আছে। কিন্তু বাইরে থেকে দেখে সবসময় বোঝা যায় না, বেশিরভাগ সময় বোঝা যাবে না। এখন ও আইপিএসএল ফাইনালে থেকে ফেরার পরে আমরা শুনতে পাচ্ছি, অন্তত একটা পত্রিকার রিপোর্টে দেখতে পাচ্ছি যে অন্তত দুটো ইনজুরি কনসার্ন তৈরি হয়ে গেছে ছেলেটা। পিএসএল এ সে যে দুর্দান্ত বোলিং করলো পিএসএল ফাইনালে, এটা নিয়ে তো আমরা সবাই উচ্ছ্বসিত। কিন্তু সেই সময়টায় সে যখন ফিরছে, ফেরার পরে লক্ষ্য করা গেল যে তার বোলিং হ্যান্ডে ডিসকমফোর্ট আছে, সে খুব স্বচ্ছন্দে ডেলিভারি করতে পারতেছে না, বোলিং হ্যান্ডটার মুভমেন্টে প্রবলেম হচ্ছে। এখন এইটার জন্য বোর্ড বা ম্যানেজমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এইটা ঘটছে, এটা পিএসএল ফাইনালের কোনো এক সময় ঘটছে, বা ওখানে প্র্যাকটিসে ঘটছে, ডিসকমফোর্টটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আসলে ওই সব কিছুর পরেও ওই যুদ্ধে গেলে গুলি খাওয়ার মতো, আপনার সব সতর্কতা থাকার পরেও গুলি খেতে পারেন। ফলে এখানে কাউরে দোষ দিয়ে লাভ নাই। এবং এই যে ডিসকমফোর্টটা, এটা আবার এত বেশিও না যে এটার জন্যই টেস্ট মিস হয়ে যাবে। এটা হোপফুলি আজকে কালকের মধ্যে ঠিকও হয়ে যেতে পারে। আজকে আমি যখন কথা বলতেছি তখন রানা প্র্যাকটিস করতেছে, রিহ্যাবমূলক প্র্যাকটিস করতেছে। 1-2 দিন রিহ্যাবমূলক প্র্যাকটিস করবে। 1-2 দিন মানে আজকে তো 5 তারিখ, কালকে 6 তারিখ, পরশুদিন টেস্ট। ফলে আসলে খুব বেশি টাইমও নাই, খুব বেশি টাইমই নাই। এখন এর মধ্যে যদি তার হাতের ডিসকমফোর্টটা চলে যায়, 5 দিনের ম্যাচ খেলতে হবে, বোঝেন, মানে এইটা তো বড় কল।
যে দুদিনের মধ্যে সে হাতের ডিসকমফোর্ট ঠিক হয়ে যাবে আর 5 দিনের ম্যাচ খেলতে নামবে, এটা একটু কঠিন ব্যাপারটা। ওকে, তারপরেও এই পুরো ব্যাপারটা আমাদের কারো নিয়ন্ত্রণে নাই, আমাদের বোর্ডের নিয়ন্ত্রণে নাই, আমাদের ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে নাই, রানার নিয়ন্ত্রণে নাই। এটা একদমই ফ্রিক ব্যাপার, এরকম ইনজুরি হতে থাকবে। এরকম ইনজুরিতে ম্যাচ মিস করবে, সেটা নিয়ে আমরা বড় জোর আফসোস করতে পারি, রাগ করতে পারবো না। কিন্তু যেটা শুনে আমার রাগ লাগলো সেটা হচ্ছে যে ওই রিপোর্টেই, ডেইলি সানের ওই রিপোর্টেই বলা হচ্ছে যে সে আসলে মূল দুশ্চিন্তা হচ্ছে সে অ্যাঙ্কেলে একটা ইনজুরি বহন করতেছে। মানে এই ইনজুরিটা হুট করে ঘটে নাই, অ্যাঙ্কেলের এই ইনজুরিটা, এই ডিসকমফোর্টটা, এটা তার গত বেশ কিছুদিন ধরে। সেই বেশ কিছুদিনটা কত সেটা না কেউ ক্লিয়ার করতেছে না। আমি ওই রিপোর্টেও ক্লিয়ার পাই নাই, বা বোর্ডেও কারো কাছ থেকে বা টিম ম্যানেজমেন্টেও কারো কাছ থেকে ক্লিয়ার হতে পারি নাই। এটা কি এই যে রিসেন্ট ওয়ানডে সিরিজের পর থেকে, নাকি আরো লম্বা সময় থেকে, কেউ জানে না। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাঙ্কেলের ইনজুরি, এইটা সহ সে পিএসএল ফাইনালের এনওসি পাবে কেন? এটা তো পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ তাকে আমরা মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এবং ইনজুরি প্রিভেনশনের জন্য আমাদের টি-20 সিরিজটাও খেলাইলাম না, রেস্ট দিলাম, এবং ওভাবেই তো আমাদের প্ল্যানিং যে রানা যেন কোনো রকম ঝুঁকিতে না পড়ে। রানার প্রিভেনশনের ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো, সবাই সর্বোচ্চ চেষ্টা করব যেন ওর কোনো ঝুঁকি না হয়। ওর কোথাও ডিসকমফোর্ট থাকলে সঙ্গে সঙ্গে ওর বিশ্রামে দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। এখন সেই বিশ্রামে থাকা অবস্থায় তাকে পিএসএল এর ফাইনালে পাঠানো হলো। যদি সে সুন্দর ফিট থাকে এবং যদি তার শরীর একটু ক্লান্ত না হয়, তাহলে পিএসএল এর ফাইনালে যাওয়ার কোনো রকম আপত্তি নেই। পিএসএল এর ফাইনালে খেলা তো একটা বড় উপলক্ষ, এবং সেখানে যে তো সে প্রুভ করছে যে সে সুন্দর বল করে সে নাম করে আসে। এই নাম করাটা তো আমাদের দরকার, এক্সপিরিয়েন্সটাও আমাদের দরকার। কিন্তু আমরা দেখতেছি যে তার আসলে অ্যাঙ্কেলে একটা ইনজুরি ছিল, যেটার জন্য তাকে টেপিং করতে হচ্ছে, মানে টেপ পেঁচায় রাখতে হচ্ছে ওখানে। এই ব্যাপারটা কিভাবে ঘটলো, আমি প্রথমে এই দায়টা তো প্রথমেই যায় হচ্ছে ক্রিকেট অফিসের উপরে। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রিকেট অপারেশনস যে বিভাগ, এই বিভাগটা হচ্ছে এনওসি দেয়, অনাপত্তিপত্র দেয়। কোথাও যদি কোনো খেলোয়াড় বাইরে খেলতে যায়, ফ্রাঞ্চাইজি লিগ বলেন বা যে কোনো জায়গায় খেলতে যায়, তাকে হচ্ছে ক্রিকেট অপারেশনস থেকে এনওসি নিতে হয়। যদিও রিয়েলিটি হচ্ছে ক্রিকেট অপারেশনস একা একা এই এনওসি দেয় না, এটা আসলে বোর্ড ডিরেক্টররাই, বিশেষ করে একদম প্রেসিডেন্টের পর্যায় থেকেই সিদ্ধান্তটা আসে যে ওকে দাও, রানাকে এনওসি দাও। কিন্তু আমরা তো আর ওই আনঅফিসিয়াল কথা নিয়ে কথা বলতে পারবো না, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে এটা ক্রিকেট অফিসেই। আমি ক্রিকেট অফিসে জিজ্ঞেস করলাম, ক্রিকেট অফিসের ম্যানেজার আমাদেরকে জানালেন যে না, তারা মেডিকেল থেকে কোনো রকম কোনো সতর্কতা পান নাই। মেডিকেল ক্লিয়ারেন্স ফুলি পাওয়ার পরেই তারা এনওসি ইস্যু করছেন, এবং তারা খোঁজ খবর নিয়ে দেখছেন যে কোনো মেডিকেল সন্দেহ তাকে নিয়ে নাই, ডাউট নাই। থাকলে তারা এনওসি দিতেন না। ফাইন, তার মানে ক্রিকেট অফিসের জায়গায় ক্রিকেট অফিস ক্লিয়ার। তাহলে সমস্যাটা কোথায় হলো? মেডিকেল ক্লিয়ারেন্স আসে হচ্ছে চিকিৎসা বিভাগ থেকে, ওটার প্রধান হচ্ছে ডক্টর দেবাশিস চৌধুরী। আমি দেবাশিস চৌধুরীকে ফোন দিলাম, উনি বললেন যে প্রথমত হচ্ছে নতুন করে কোনো মেডিকেল ক্লিয়ারেন্স আমাদের কাছে চাওয়া হয় নাই। নতুন করে মেডিকেল ক্লিয়ারেন্স চাওয়া হয় তখন যদি তাকে নিয়ে কোনো ডাউট থাকে। আমাদের কাছে আমরা যে ক্লিয়ারেন্স দিয়ে রাখছি যে রানাকে নিয়ে কোনো কমপ্লেইন এই মুহূর্তে ন্যাশনাল টিম থেকে আমাদের কাছে নাই। কমপ্লেইন থাকলে আমরা যেটা করি, তার আবার নতুন করে পরীক্ষা করে ক্লিয়ারেন্স পাঠাই। ওনার দাবি যে ন্যাশনাল টিম থেকে যেহেতু কোনো কমপ্লেইন নাই বা কোনো অবজারভেশন নাই, ফলে নতুন করে কোনো ক্লিয়ারেন্সও তারা ইয়েকে দেন নাই, ক্রিকেট অফিসকে দেন নাই, বা ক্রিকেট অফিস তাদের কাছে চায় নাই। মানে এই জায়গাটায় তার মানে আমি বুঝলাম, এই জায়গাটা নিয়ে পরে কথা বলতেছি, যে এইটাই যদি সিস্টেম হয়, সিস্টেমটা ত্রুটিপূর্ণ, এই সিস্টেমটাও চেঞ্জ করতে হবে। তাহলে গেল, তার মানে এখানে আমি একটা দেখলাম যে মিসকমিউনিকেশন আছে। মেডিকেল বিভাগে পরিষ্কার না রানার কি অবস্থা। মানে আমি যখন মেডিকেল বিভাগকে জিজ্ঞেস করি যে সে কি আসলে ক্লিয়ার ছিল এনওসি দেওয়ার মতো, মেডিকেল বিভাগ এটা চাপালে হচ্ছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের উপরে, যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট আমাদের কিছু জানায় নাই। ওকে, আমি ন্যাশনাল টিম ম্যানেজমেন্টে গেলাম, ন্যাশনাল টিম ম্যানেজমেন্টে এই দায়িত্বটা পালন করেন হচ্ছে ফিজিও। ফিজিওকে জিজ্ঞেস করলাম, ফিজিও বললেন যে না, ওর কোনো কমপ্লেইন ছিল না। ওর হাতের যেটা বলা হচ্ছে এটা একেবারেই নতুন, আর পায়েরটা একটা পুরনো টেপিং, এটা ও করেই খেলে। এই জায়গাটায় হচ্ছে আমার ব্যাপক প্রশ্ন আছে। এটা ফিজিও ঠিক পরিষ্কার করলেন না যে এই টেপিংটা কি নতুন কিনা। এটা কি এই যে ওয়ান ডে টুর্নামেন্টের থেকে শুরু হচ্ছে সাম্প্রতিক কিছু, নাকি এটা বছরের পর বছর সে টেপিং করে খেলে? যদি বছরের পর বছর টেপিং করে এই অবস্থায় সে খেলে, তাহলে আমাদের জন্য এটা একটা নতুন সতর্কবার্তা যে রানা কিন্তু সবসময় অ্যাঙ্কেলের একটা ইনজুরি নিয়ে খেলে। তার মানে রানাকে নিয়ে আমরা আগে বলছি যে 5 স্তরের সতর্কতা মেনটেন করতে হবে, এখন সেটা 6 স্তরে চলে গেল।
আরেকটা বিপদ সাইন তার সঙ্গে যুক্ত হলো যে সে সবসময় টেপিং করে খেলে, অ্যাঙ্কেল টেপিং করে খেলে। আর যদি এটা নতুন হয় যে না ইমিডিয়েট এই রিসেন্ট পাস্ট এটা যুক্ত হয়েছে, তাহলে তো এটা সিরিয়াস ধরনের প্রোটোকল ভঙ্গ হয়েছে। এটা তো তাহলে ফিজিওকে সঙ্গে সঙ্গে এটা মেডিকেল বিভাগে জানাতে হতো। যে মুহূর্তে ন্যাশনাল টিম ক্লোজ হয়েছে বা যে মুহূর্তে ওয়ানডে টুর্নামেন্টটা শেষ হয়েছে সেই মুহূর্তে জানাতে হতো যে রানাকে কিন্তু অ্যাঙ্কেলে টেপিং করতে হচ্ছে, ফলে আপনারা তার ক্লিয়ারেন্সের ব্যাপারে সতর্ক থাকেন। অবশ্যই কোথাও কিছু জানানোর আগে তার একটা স্ক্যান করে নিন, তার অ্যাঙ্কেলের একটা স্ক্যান করে নিন। এটা যে কমিউনিকেশন করা হয় নাই। আমাকে ফিজিও বললেন যে আজকেই ও প্র্যাকটিসে নামছে, ওর হাতের ডিসকমফোর্ট অ্যাঙ্কেলের ডিসকমফোর্ট দুটোই আমরা আজকে প্র্যাকটিসের পরে দেখবো, তারপরে সিদ্ধান্ত নিব। মানে মোটামুটি নিশ্চিত ফার্স্ট টেস্ট রানার খেলা হচ্ছে না, এই দুই ধরনের ডিসকমফোর্ট নিয়ে ফার্স্ট টেস্ট সে খেলবে না। এখন আমার কথা হচ্ছে যে এইভাবে চাপানো তোর আমি করতে চাচ্ছি না, দায়টা কার এটা ফাইন্ড না করি। আপনারা আপনাদের মতো সিদ্ধান্তে পৌঁছাইতে পারেন যে দায়টা আসলে থেকে তৈরি হলো। তবে আমি দেখলাম এখানে সিস্টেমে একটা ত্রুটি আছে। সিস্টেমের ত্রুটিটা কি, একটা খেলোয়াড় যখন ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা অগুরুত্বপূর্ণ খেলোয়াড় যখন এনওসি চাইবে, তখন আসলে একটা অটোমেটেড প্রসেস থাকার কথা। তখন হওয়া উচিত যেটা যে মুহূর্তে ক্রিকেট অফস এনওসি ইস্যু করতে চাইবে তাদের বাধ্যতামূলক ওটার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকতে হবে মেডিকেল ক্লিয়ারেন্স। মানে নট নেসেসারি যেভাবে বলা হচ্ছে যে আমরা তো জানিও ক্লিয়ার, ওরকম না, একদম মেডিকেলের লিখিত ক্লিয়ারেন্স থাকতে হবে। এবং মেডিকেল বিভাগ ওয়েট করবেন না যে কখন ন্যাশনাল টিম ফিজিও কমপ্লেইন আকারে জিনিসটা জানাবে যে রানার কিন্তু সমস্যা। তারা প্রতিটা মেডিকেল ক্লিয়ারেন্স দেওয়ার আগে তারা যেচে ন্যাশনাল টিমের সঙ্গে যোগাযোগ করবেন যে বায়োজিৎ রানাকে ক্লিয়ারেন্স দিচ্ছি, রানাকে ঠিক আছে, রানার কোনো কমপ্লেন আছে, যদি কোনো সামান্য কমপ্লেন মনে করো ওকে পাঠাও, আমরা চেক করব, চেক করে তারপরে ক্লিয়ারেন্স দিব, চেক না করে ক্লিয়ারেন্স দিব না। এবং রানার মতো খেলোয়াড় যখন, যার ইঞ্জুরিটা গ্লোবাল একটা দুশ্চিন্তা, ডমিনিক কর্ক, ওয়াসিম আকরাম থেকে শুরু করে সবাই দুশ্চিন্তা করে, তার ব্যাপারে এটা হওয়াই উচিত। তাকে যখন এনওসি ইস্যু করা হচ্ছে, আমি এখানে দেখতেছি যে সবাই একটু গা জুয়ারি আচরণ করছেন। প্রথমত হচ্ছে সিস্টেমটা ত্রুটিপূর্ণ, এটা আমাদেরকে মানতেই হবে। সিস্টেমটা আমি যা বুঝলাম সেটা যদি সত্যি হয় তাহলে এটা ত্রুটিপূর্ণ। যে সবাই বলতেছেন যে ঠিক আছে তো ঠিক আছে, নতুন করে ক্লিয়ারেন্স দেওয়ার কি আছে, না না মানে এটা এটা ঠিক না। প্রত্যেক ক্রিকেটারের ব্যাপারে নতুন করে ক্লিয়ারেন্স তৈরি করতে হবে, এই সিস্টেম ওইখানে তৈরি করতে হবে। এটা আমি বোর্ডের প্রতি আহ্বান জানাবো যে এইটা ত্রুটিপূর্ণ একটা সিস্টেম যদি এটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটু গাজোয়ারি ব্যাপারও আমার মনে হলো। ক্রিকেট অফস যদি মেডিকেলের লিখিত ক্লিয়ারেন্স না পেয়ে থাকে, তাদের অনুমান ভিত্তিক বা ওই ফোনে শুনে ক্লিয়ারেন্সের সুবাদে এনওসি দেওয়া উচিত হয় না, তাদের অতি অবশ্যই মেডিকেল থেকে লিখিত চাওয়া উচিত ছিল। যে রানার মতো কেস, এটা নিয়ে কিছু হলেই এই যে আজকে আমি কথা বলা শুরু করলাম, এটা একটা ঝামেলায় পরিণত হবে। ফলে তাদের এখান থেকে মেডিকেল ক্লিয়ারেন্সটা পরিষ্কারভাবে নেওয়া উচিত ছিল। মেডিকেল বিভাগ এখানে যে ওয়েট করছে যে কবে ন্যাশনাল টিম থেকে কমপ্লেন পাবো তারপরে আমরা রানাকে ক্লিয়ার বা ইয়ে করব, ডাউটফুল ঘোষণা করব, এটা হতে পারে না। যখনই তারা জানছে যে ক্রিকেট অফস এনওসি দিতে ক্লিয়ারেন্স চাইছে আমাদের কাছে, তাদের উচিত ছিল স্বেচ্ছায় যোগাযোগ করে রানার অবস্থা জেনে, প্রকৃত অবস্থা জেনে ক্লিয়ারেন্স দেওয়া। এই ব্যাপারগুলোতে একটু প্রোঅ্যাক্টিভনেস না থাকলে হচ্ছে এই ঘটনাটা ঘটে, চাপানুতোর ঘটে। প্রত্যেকে বলে অমুকের দোষ তমুকের দোষ। শেষ পর্যন্ত দেখেন এই আমি একটা কথা বলি, এখন কিন্তু সব দোষটা চলে যাবে বাইজিৎ ভাইয়ের কাঁধে, মানে ফিজিওর কাঁধে। কারণ ওই পানি নিচের দিকে গড়ায় তো সবাই তার নিচের দিকে দোষ দিতে থাকবে। বিসিবি প্রেসিডেন্ট বলবে এটা ক্রিকেট অফিসের দোষ, ক্রিকেট অফিস বলবে মেডিকেলের দোষ, মেডিকেল বলবে ফিজিওর দোষ, ফিজিও চেষ্টা করবে রানার দোষ হিসাবে একটা প্রতিষ্ঠিত করা, সেটা সে পারবে না, ফলে সাফারটা সে করবে। এরকম তো হওয়ার কথা না। ফিজিওকে কেন রিপোর্ট করতে হবে? ফিজিও তো অবশ্যই রিপোর্ট করবে সিরিয়াস কিছু পেলে, রিপোর্ট না করলে এটা অবশ্যই তার দোষ। কিন্তু আপনি যখন এনওসি দিচ্ছেন তখন আপনার প্রোঅ্যাক্টিভনেসও থাকতে হবে, আপনাকেই প্রয়োজনে ফিজিও পর্যন্ত যোগাযোগ করতে হবে, ন্যাশনাল টিম পর্যন্ত যোগাযোগ করতে হবে যে রানার কি অবস্থা। রানাকে নিয়ে যখন সারা বিশ্ব ভাবিত, দেখেন এই যে ডমিনিক কর্ক যখন বলে যে প্লিজ বাংলাদেশ, প্লিজ লুক আফটার দিস গাই, লুক আফটার দিস কিড, তখন তার মানে এই না যে ওরে চামচে করে খাওয়া দাও, তার মানে এই না যে সবসময় ওদিকে মুগ্ধ হয়ে তাকায় থাকা, তার মানে এই না যে সবসময় ওর পিঠে হাত বুলানো, রানা ভালো আছে তো, রানা মনটা খারাপ নাকি, না। লুক আফটার মানে হচ্ছে প্রসেসটা প্রোঅ্যাক্টিভ রাখা, যে রানা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। রানা এই যে ছুটিতে বাড়ি যায়,
এটা আমাদের একটা বিরাট ক্রাইসিস। আমি এটা নিয়ে পরে আলাদা করে কথা বলবো। আমাদের ক্রিকেটাররা যে বাড়ি যায়, বাড়ি গিয়ে কি করবে, কি খাবে? সে কি বাড়ি গিয়ে মোটরসাইকেল চালাতে পারবে? সে কি বাড়ি গিয়ে গাছে উঠতে পারবে? আমাদের খুব বিখ্যাত একজন ক্রিকেটারের ইনজুরির মূল উৎস ছিল বেশ আগের। এই প্রসঙ্গ মিলায়ে ওইটা বলব যে বাড়ি যাওয়া, ছুটির সময় ক্রিকেটারদের লাইফস্টাইল লুক আফটার করা। সে গাছ থেকে পড়ে ইনজুরিতে পড়ছিল, গাছে উঠে গেছিল। আমাদের অনেক ক্রিকেটারই বাড়িতে গিয়ে মাছ ধরে, গাছে ওঠে, অমুক করে তমুক করে, এগুলো শুনতে রোমান্টিক লাগে। মাছওয়ালা ছবি যখন ফেসবুকে দেয় দেখতে রোমান্টিক লাগে, কিন্তু এটা সিস্টেম হইতে পারে না। তুমি মাস গেলে এতগুলো টাকা বেতন পাও, তোমার পিছনে আমি এত ইনভেস্ট করতেছি, তুমি আমার এত বড় একটা বাজি, তুমি চাইলেই সুপারি গাছে উঠে যাবা, গিয়ে আমার এই কোটি টাকার অ্যাসেটরে বিপদে ফেলে ফেলবা, যদি নিষ্ঠুরভাবে ভাবেন। আর না হয় জাতীয় অ্যাসেটরে ঝামেলায় ফেলবা, এটা তো হতে দেওয়া যাবে না। তো বাড়ি যাওয়ার ইস্যুটা পরে বলি, কিন্তু প্রত্যেকটা ব্যাপার, বাড়ি যাওয়া, মার্কেটে যাওয়া, ও কোথাও এনওসি নেওয়া, প্রতিটা ব্যাপারে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। এই যে এখন দেখেন রানা ফার্স্টেসটা সম্ভবত খেলতে পারতেছে না, আজকে সে মাঠে নামলে এখনও ফিজিওরা তার অ্যাসেসমেন্ট করেন নাই। ফিজিও অ্যাসেসমেন্ট হবে, তারপরে এটা মেডিকেল সেকশনে যাবে, মেডিকেল সেকশন দেখবে, দেখবে যে অ্যাঙ্কেল আর হাতের ডিসকমফোর্ট মিলে কি অবস্থা, এতে 5 দিন ওরে মাঠে রাখা যাবে কি না। একবার মাঠে নামায় দিয়ে তো আপনি বলতে পারবেন না যে রানা ভাল লাগতেছে না, ওর তোর বদলে তানজিম সাকিবরে নামাই, ওই সুযোগ তো নাই। আপনার 5 দিনই ওরে মাঠে রাখতে হবে। আপনি কি একটা বোলার কম বল করাবেন? আপনার টেস্ট ক্যাপ্টেন কি একটা বোলারে কম বল করায়, আর আপনি একটা 150 বোলারে টেস্টে নামাচ্ছেন তো ধরে জোর বেশ ইউজ করবেন বলে, যদি ইউজ না করতে পারেন নামায় লাভ কি? আর ইউজ করতে গিয়ে যদি এমন হয় যে পার্মানেন্টলি ক্ষতি হয়ে যাচ্ছে, সব মিলে ফার্স্ট টেস্ট খেলাটাও একটা বিরাট ঝুঁকিপূর্ণ ব্যাপার হবে, সেটা আর এক ব্লান্ডার হবে। এই এত কিছু ঘটার পরে আর ফার্স্ট টেস্ট খেলার কোনো সুযোগ নাই, খেলানোটা আরেকটা ব্লান্ডার হবে। এখন এইটা কেন হলো, এটা বিসিবির ইমিডিয়েটলি তদন্ত করা উচিত এবং এই সিস্টেমটা আরেকটু প্রোঅ্যাক্টিভ করা উচিত। এটা হবে সেই প্রত্যাশা করি, বিসিবির প্রতি সেই আহ্বান থাকলো। সবাই ভালো থাকবেন।